প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন বলতে যাচ্ছি ওয়েস্টার্ন গল্প বাথান ২-এর অষ্টম অংশ। অল্পক্ষণের মধ্যেই ফিরে এলো ও, রাগে মুখ থমথম করছে। রোয়ানটা আছে, কাজেই ধরে নেওয়া যায় নরেনকে ফোরম্যানের কোয়ার্টারেই রেখেছে। বলল, আমি ওকে উদ্ধার করতে যাচ্ছি। যদি ১ ঘন্টার মধ্যে ফিরে না আসি, পালিয়ে গিয়ে অন্যদের ডেকে আনবে। ল্যারি তর্ক জুড়ল, দুজন মিলে সামলাতে বেশি সুবিধে হবে। এই দুতালির কাজ আমার একদম পছন্দ না। ওই কান দুটো আলাদা রাখা ছাড়া মাথাটাকে তুমি কখনোই অন্য কাজে লাগাও না, না? নাটকীয় ভঙ্গিতে প্রশ্ন করল ওর বন্ধু। না, তর্ক করে লাভ হবে না। আমি যা বলছি তাই করবে তুমি। আসি। আর শোনো, গোলাগুলির শব্দ পেলে আবার যেন নাক গলিও না। সোজা ওয়াইজেডে ছুটবে। তখনই। আহ, তুমি কেন? শুরু করেছিল ল্যারি। পরক্ষণে লক্ষ্য করল সে বাতাসের সঙ্গে কথা বলছে। ধেত! উপসংহার টেনে প্রতীক্ষার প্রহর গুনতে বসল ও। ঝোপঝাড়গুলো যেখানে রাঞ্চ হাউজের সবচেয়ে কাছে চলে গেছে, বুকে হেঁটে সেখানে এলো কর্টেজ। তারপর ঘনায়মান অন্ধকারে মাঝের ফাঁকা অংশটুকু পেরিয়ে বাড়ির পেছনের দেয়ালে সেটে গেল। তালা দিল না, তালা ছিল না খিড়কি দরজায়। পা টিপে টিপে সরু একটা প্যাসেজ হয়ে আরেকটা দরজার সামনে এসে উপস্থিত হলো। এটা আধখোলা, ভেতর থেকে ক্ষীণ আলোকরশ্মি এসে পড়েছে বাইরে। উঁকি মেরে দেখলো একটা টেবিলে বসে আছে জেফ। অধ্যাবসায়ের সাথে কাগজে কিছু হিসাব করছে। কাজটা বোধ হয় একাধারে আনন্দদায়ক এবং দারুণ লাভজনক, কারণ ও মিটিমিটি হাসছিল। দরজার ক্রমশ দরজাটার ক্রমশ খুলে যাওয়া এবং একজন অতিথির প্রবেশ লক্ষ্য করল না। নড়বে না, কাঠখোট্টা হুকুম এলো একটা। চমকে মাথা তুলল ফোরম্যান। হাত দুটো দ্রুত চলে যাচ্ছিল কোমরের কাছে। পর মুহূর্তে উদ্ধত অস্ত্র আর তার মালিককে দেখে জমে গেল। সাবাডিয়া! আতকে উঠল সে। তাই কঠিন গলায় জবাব দিল কর্টেজ। এখন গলা নামাও আর সোজা উত্তর দাও। মিস পিটার কোথায়? নামই শুনিনি কখনো, গোমরা মুখে বলল যে। ফালতু কথা বলবে না, কর্টেজ সাবধান করলো ওকে। ২ সেকেন্ড সময় দিচ্ছি, হয় বলো নয়তো। ক্রোধের লেশমাত্র ছিল না স্বরে, কিন্তু এক ধরনের ভয়ঙ্কর শীতলতা ফুটে উঠেছিল, যার ফলে অপরজন উপলব্ধি করল মুখ না খুললে তার মৃত্যু অনিবার্য। জেফ সাহসী লোক, বহুবার জীবনের ঝুঁকি নিয়েছে, কিন্তু এবার তার কোনো আশাই নেই। দোতলার পেছনের একটা ঘরে স্বীকার করল, মাকুসা বোধহয় বিয়ে করতে চায়, নাম জানি না। দেয়ালের দিকে মুখ করে দাঁড়াও, সংক্ষেপে বলল কর্টেজ। ফোরম্যানকে নিরস্ত্র করে ওর মুখে কাপড় গুঁজে দিল সে, বাঁধল চেয়ারের সাথে। ওর প্রতিটি কার্যকলাপ উপহাসের দৃষ্টিতে লক্ষ্য করছে যে। নিজের চিন্তায় বিভোর ছিল কর্টেজ। খেয়াল করল না ব্যাপারটা, করলে হয়তো সন্দেহ জাগত ওর। যখন বন্দির বাঁধনগুলো পরখ করে সন্তুষ্ট হলো, মেয়েটার খোঁজে দোতলায় গেল। খোলাই ছিল প্রথম ঘর দুটো, ফাঁকা, কিন্তু তৃতীয়টার দরজায় তালা ঝুলতে দেখল কর্টেজ। মিস নরি! চাপা গলায় ডাকলো। তুমি এখানে? হ্যাঁ, সারা এলো ভেতর থেকে। কে? নিজের পরিচয় জানালো সাবাডিয়া। দরজা ভাঙার সময় ওকে নিরাপদ দূরত্বে সরে থাকতে নির্দেশ দিল। শক্তিশালী কাঁধের এক ধাক্কায় কড়া শুদ্ধ উপড়ে গেল তালা। টিমটিমে মোমের আলোয় দেখা গেল ভাঙাচোরা একটা খাটের উপর বসে রয়েছে মেয়েটা। বন্দি, হাত দুটো কোলের উপর ফেলে রেখেছে। দেরি করা চলবে না, বাঁধন কাটতে কাটতে বলল কর্টেজ। দড়িটা নরিনের কবজিতে কালছিটে ফেলে দিয়েছে দেখে চাপা গলায় খিস্তি করল। এখনই বেরিয়ে যেতে হবে। ল্যারি ঘোড়া নিয়ে অপেক্ষা করছে। যথাসম্ভব নিঃশব্দে ওকে অনুসরণ করতে হুঁশিয়ারি জানিয়ে আলতো পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো কর্টেজ। এ পর্যন্ত সব কিছুই চলছিল ঠিক মতো, কিন্তু যখন আর শেষ কয়েকটা ধাপ বাকি আছে, হঠাৎ একটা দড়িতে পা বেঁধে হোঁচট খেল। উঠে গিয়ে সশব্দে আছড়ে পড়ল নিচের শক্ত মেঝেতে। উড়ে গিয়ে সশব্দে আছড়ে পড়ল নিচের শক্ত মেঝেতে। ঠিক ওই মুহূর্তে
দুজন লোক লাফিয়ে পড়ল ওর উপর, মাথায় আঘাত করে অজ্ঞান করে দিল। আবার যখন চেতনা ফিরে পেল সে দেখল যে ঘরে জেবকে বেঁধে যে ঘরে জেবকে বেঁধে রেখে গিয়েছিল সেই ঘরে ও রয়েছে। তবে সম্পূর্ণ উল্টে গেছে পরিস্থিতি। ফোরম্যানের পরিবর্তে তার নিজের হাত পা এখন বাঁধা। আঘাতজনিত ঘোরটা কেটে যেতে কর্টেজ উপলব্ধি করল কি চরম বিপদে পড়েছে সে, এবং কিভাবে সম্ভব হয়েছে তা। সে দোতলায় যাওয়ার পরপরই সদল বলে রঙ্গমঞ্চে আবির্ভূত হয় টারম্যান, এবং ফোরম্যানের মুখে সব শুনে ফাঁদ পাতে। ওরা সকলেই রয়েছে এখানে, যারা ঘৃণা করে ওকে, বিচ্ছেদপূর্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মেয়েটা নেই। বিদ্রুপের ভঙ্গিতে ওকে কুর্নিশ করে স্বাগত জানালো টারম্যান। অভাবনীয় সৌভাগ্য, তাই না? হিসিস করে উঠল ওর গলা। আমাদের খাতির যত্নে যদি তোমার কষ্ট হয় দুঃখ নেও না। আসলে আবার তোমাকে ফিরে পেয়ে যার পর নাই খুশি হয়েছি সবাই। চাইছি কিছুক্ষণ আমাদের মাঝে তোমাকে রেখে দিতে। ব্যথায় দপদপ করছে বন্দির মাথা। মৃত্যু ছাড়া এদের কাছে অন্য কিছুই আশা করছে না সে। তবু জবাব দেওয়ার সময় জোর করে তাচ্ছিলের হাসি ফোটালো মুখে। কষ্ট হচ্ছে না আমার। খাঁটি বাহাদুরের মতো কথা। নির্ভীক আউটল সুন্দরী তরুণীকে উদ্ধার করতে এসে নিজের গলাতেই ফাঁস পড়েছেন। দাঁত কেলিয়ে হাসল টারম্যান। কাজটা একাকী করতে যাওয়া একটু বেশি দুঃসাহস হয়ে গেল নাকি সাবাডিয়া? বোধ হয় একমত হলো কর্টেজ। ল্যারির ব্যাপারে তাহলে ওরা কিছুই জানে না। ও ভাবল এতক্ষণে ওর ওয়াইজেডের কাছাকাছি পৌঁছে যাওয়া উচিত। মনে হচ্ছে তুরুপের সব তাসই এখন তোমার হাতে, যোগ করল কর্টেজ। অবশ্যই, এবং সেগুলো কিভাবে খেলবো তাও দেখার সৌভাগ্য হবে তোমার, জবাব দিল টারম্যান। তারপর আমরা নজর দেব তোমার ব্যাপারে। এখনই ঝুলিয়ে দিতে বাধা কোথায়? পরামর্শ দিল ডেক্সটার। প্যারা খুব বেশি জেনে ফেলেছে। টারম্যান এমনভাবে চোখ পাকিয়ে তাকালো, ডবল এক্সের লোকটা নিমেষে চুপসে গেল। মরার আগে আরও বহু কিছু জানবে, বলল সে। আর যদি কেউ চালাকি করতে আসে আমার সাথে, তার দশাও ওর মতোই হবে। একটুক্ষণ অপেক্ষা করল ধনকুবের, কিন্তু ডেক্সটার তখন একেবারেই মেইয়ে গেছে। এবার তাহলে আমরা কাজ শুরু করতে পারি। দুই হাতের দুই বুড়ো আঙুল গান বেল্টে বড়শির মতো করে আটকে ঘরের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে টারম্যান। কর্তৃত্ব করছে সকলের উপর। সন্দেহ নেই বিপদগামী, তবু কর্টেজ মনে মনে স্বীকার করতে বাধ্য হলো লোকটার ক্ষমতা আছে। খোশ মেজাজে রয়েছে টারম্যান। সব কিছুই তার মর্জি মাফিক ঘটছে। সাবাডিয়ে ধরা পড়ায় তার শেষ বাধাটাও অপসারিত হয়েছে এখন। তবে হাসি হাসি মুখ করে থাকলেও দলের লোকদের উপর সে তীক্ষ্ণ নজর রাখছে। কারোকে বিশ্বাস করে না ও। তো এই হচ্ছে আমাদের অবস্থা, শুরু করলো ধনকুবের। পুরো সাইমন ঢুকছে। ও মরলেই ওয়াইজেড আমার হচ্ছে। ওর না মেয়ে আছে? জিজ্ঞেস করলো ব্লেইন। উইল করে যায়নি বুড়ো। ও বুড়োর মেয়ে না, কোনো সম্পর্কই নেই। আর সেরকম কোনো উইল থাকলেও এখন আর কাজ হবে না তাতে, ব্যাখ্যা করলো টারম্যান। এ কথায় মুখ টিপে হাসলো উপস্থিত সবাই। ফ্রাই প্যান খালি পড়ে আছে। দলবল নিয়ে লিমিং যা খুঁজছে কোনোদিনই তা সে পাবে না। এখন কাল সকালে হানা দিয়ে বাদ বাকি গরু বাছুরও কেড়ে নেব আমরা। আমার বিশ্বাস এরপর আর বিক্রি করতে আপত্তি হবে না ওর, আমার সত্ত্বে। ওই দুটো বাথানকে কবজা করতে পারলেই আমিই হব এখানকার ত্রাণ হর্তাকর্তা। সবাই আমার কথায় উঠবে বসবে। এবার আসা যাক গরুর প্রসঙ্গে। আগামী কালের লুটের পর প্রায় 2000-এর মতো দাঁড়াবে ওদের সংখ্যা। তার মানে তোমাদের প্রত্যেকের জন্যই অনেক টাকা আরও আছে। বাথানগুলো চালাতে লোক লাগবে আমার, চড়া বেতন দেব। মোট কথা আমি এবার বড় দাও মারছি। যারা আমার সাথে থাকবে ভাগ পাবে। রেঞ্জের রাজা আ জো, লাবান বলল। টারম্যান অট্টহাসিতে ফেটে পড়ল। আলবত, আর তোমাদের জন্যও আছে প্রচুর সুযোগ, ভাই সব। থেমে চারপাশে নজর বোলালো ধনকুবের। ওর ভাষণে মোহিত হবে সবাই, ও নিশ্চিত। হতাশ হতে হলো না টারম্যানকে।
সবিস্ময়ে কটেজ লক্ষ্য করলো লোকগুলোকে সন্তুষ্ট দেখাচ্ছে। স্পষ্টতই বুঝতে পারেনি ওরা লুটের সিংহভাগ একাই হজম করার উদ্দেশ্যে দুর্বৃত্ত ব্যবহার করেছে ওদের। টারম্যান চতুর লোক, জানতো এদের কাছে জমির তুলনায় চোরাই গরু বিক্রিলব্ধ নগদ টাকাই বেশি কদর পাবে। সম্ভবত ওর সাঙ্গাতরাও ভাবছে তারাই যথার্থ লাভবান হচ্ছে এখানে। তবে সকলেই পুরোপুরি সন্তুষ্ট হয়নি, কারণ নেতার বক্তব্য শুনতে শুনতে ক্রমশ বিক্ষুব্ধ হয়ে উঠেছে ব্লেনের চেহারা। বোঝা যায় ঘটনাবলী তার প্রত্যাশা অনুযায়ী এগোচ্ছে না। মেয়েটাকে কি করতে চাও? প্রশ্ন করল ও। প্রসন্ন বিদ্রোহের সুর বাজল কণ্ঠে। টারম্যান তাকালো ওর দিকে। করতে চাই আমার যা ইচ্ছে, কেটে কেটে জবাব দিল। আমার ভাগে পড়ার কথা ছিল ওর, তুমি বলেছিলে। কেউ কেউ করে উঠল ব্লেন। তখন আমি দেখিনি ওকে। টারম্যান বেহায়ের মতো হাসল। অন্যরা সশব্দে সুর মেলালো ওর সাথে। ওয়াইজেডের ফোরম্যান যোগ দিল না এতে। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে ও। ঈষৎ বাঁকা হয়ে রয়েছে শরীর, মাথাটা সামনের দিকে বাড়ান, চোখ জোড়া জ্বলছে ধকধক করে। দেখলেই মনে হয় মানুষ রূপী একটা সাপ এখনই বুঝি ছোবল দেবে। এমনকি ওর গলার স্বরও হিসহিস করছে। আমার ওকে পাওয়ার কথা, সুতরাং আমি ওকে চাই। আর বাথানের একটা শেয়ার, বলল ও। আমার সাথে বেইমানি করলে টারম্যান, তোমার সব মতলব আমি ফাঁস করে দেব। এমনকি দরকার হলে গভর্নরের কাছে আত্মসমর্পণ করতেও কসুর করব না। অনুসন্ধিৎসু দৃষ্টিতে ওকে জরিপ করছে টারম্যান। সামান্যতম নড়াচড়ার জন্য সতর্ক হয়ে আছে। বুঝতে পারছে ফাঁকা বুলি আওড়াচ্ছে না লোকটা। এর মর্মান্তিক পরিণামও তার জানা। মেয়েটাকে নিয়ে সমস্যা দেখা দেবে ও জানত, কিন্তু ব্লেন প্রকাশ্যে তার অবাধ্য হবে প্রশ্ন তুলবে কর্তৃত্বে এতটা আশা করেনি। পলকে সিদ্ধান্ত নিয়ে ফেলল সে। আরে, দুনিয়াতে মেয়ের অভাব আছে নাকি ব্লেন? হাসল মাকুসা। তবে তুমি যদি ওকেই চাও, ঠিক আছে, পাবে। আমার খায়েশ মিটে যাক আগে। বিদ্রুপটা সুচিন্তিত, উদ্দেশ্যমূলক। বস্তুত এটা একটা চ্যালেঞ্জ। মৃত্যু শীতল নীরবতা নামল ঘরে। রুদ্ধশ্বাসে 8 মিনিট দাঁড়িয়ে রইল ব্লেন, যেন জমে গেছে। শুধু যে লোকটা ব্যঙ্গ করেছে ওকে, তার উদ্দেশ্যে তপ্ত আক্রোশে জ্বলছে চোখ দুটো। তারপর ডান হাতের মুঠি আস্তে আস্তে খুলে গেল থাবার মতো। প্রায় অকথ্য একটা খিস্তি করে ছো মারল পিস্তলের দিকে। দর্শকদের মনে হলো একই সঙ্গে হয়েছে দুটো গুলি। কিন্তু তারপর ধোয়ার ঘূর্ণির ভেতর দিয়ে ওরা দেখতে পেল ভারী বুলেটের ধাক্কায় টলছে ওয়াইজেডের ফোরম্যান। ভাঁজ হয়ে গেল 2 হাঁটু, মুখ থুবড়ে পড়ে গেল মেঝেতে, আর পিস্তলটা সশব্দে আছড়ে পড়ল ওর পাশে। মৃত্যু যন্ত্রণায় হেসকি তুলল ও। টারম্যানের দিকে তর্জনে নাচিয়ে ফ্যাসফ্যাসে গলায় চেঁচিয়ে বলল, ওয়েব, তুমি একটা বেঈমান, তবে তোমারও সময় ঘনিয়ে এসেছে। উপর হয়ে গেল ব্লেন। একটা খিঁচুনি দিয়ে স্থির হয়ে গেল। উদ্যত পিস্তল হাতে, সংকুচিত স্থির নিরুত্তাপ দৃষ্টিতে এক মুহূর্তকে পর্যবেক্ষণ করল টারম্যান। যখন বুঝলো শেষ হয়ে গেছে সব কিছু, অস্ত্রটা হোলস্টারে ফেরত পাঠালো। তো ভাই সব, তোমরা সবাই শুনেছ ওর হুমকি, দেখেছ ও পিস্তল বের করেছিল, বলল সে। তোমাদের আর কারো ইচ্ছে আছে ওর সঙ্গী হওয়ার? ন্যায্য লড়াই, ওর সাজাও ও পেয়েছে। শালা কেউটের বাচ্চা, জবাব দিল পিট। অন্যরাও তাদের নীরবতায় মনে হলো এই মতবাদেই বিশ্বাসী। বেশ, খেয়েই ধরল টারম্যান। ওর অংশটা তোমরা ভাগ করে নেবে, আমি কিছুই চাই না। দুজন লোক ধরাধরি করে পাশের একটা কামরায় সরিয়ে ফেললো লাশটা। তারপর যখন ফিরল ওরা, তখন টারম্যান বলল, এবার তাহলে আমাদের এই বন্ধুর ব্যাপারটা ফয়সালা করতে হয়। বন্দির উদ্দেশ্যে একটা হাত নাচালো সে। যারা ওকে এখনই ঝোলাতে চাও হাত তোলো। একজন ছাড়া ঘরে সবাই হাত তুলল। আতিশয্যের বসে কেউ কেউ দুটোই। হাসি মুখে চারপাশে নজর বোলালো টারম্যান। আরে, তোমাকে দেখি কেউ দেখতে পারে না সাবাডিয়া, মন্তব্য করল সে।
কেবল একজন অন্যরকম কিছু ভাবছে। তোমার আপত্তিটা কোথায়, ওয়েস্ট? বস জবাব দিল, ক্যালিফোর্নিয়া। আমি ব্যাপারটা দেখতে চাচ্ছি এভাবে। এই লোকের মাথার দাম $20,000। এদেশে 10, জীবিত। মেক্সিকোতে 10। মাথাটা নিলেই হলো। খামাখা 10,000 লোকসান দিয়ে লাভটা কি? যেখানে যারা পুরস্কার ঘোষণা করেছে তাদের কাছে ওকে নিয়ে গেলে ওরাই আমাদের হয়ে করে দেবে কাজটা। হ্যাঁ, ওকে বাঁচিয়ে রাখো আর ও সব ফাঁস করে দিক। ফোরন কাটলো ডেক্সটার। তখন আমাদের অবস্থা কি হবে? এখন আমাদের অবস্থা কি? বিরক্তি প্রকাশ করলো ওয়েস্ট। তোমার মাথাটা তো গোবরে ভরা। একজন আউটলয়ের কথা কে বিশ্বাস করবে? তাও আবার যারা তাকে ধরেছে তাদেরই বিরুদ্ধে। কেন? আমার তো মনে হয় মানুষের সন্দেহ দূর করতে এর বাড়া আর অস্ত্র হয় না। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি 2 ঘন্টা শেরিফ যা পারেনি ওকে ধরে টারম্যান রাতারাতি বিখ্যাত হয়ে গেছে। কসম খোদার, ও ঠিক কথাই বলছে হে। শৈলাসে চেঁচিয়ে উঠল টারম্যান। কল্পনায় দেখতে পাচ্ছি রাশি রাশি ফুলের মালা জুটছে তার গলায়। তোমাকে আমি ভালো একটা পুরস্কার দেব, ওয়েস্ট। দামি কথা বলেছ। তারপর বন্দির উদ্দেশ্যে ফিরে ভেংচি কাটল মাকড়সা। তোমার হায়াত আরো কদিন বাড়ল, সিনর সাবাডিয়া। কটের জবাব দিল না। টারম্যানের সম্পত্তি সাম্প্রতিকতম শিকারের অন্তিম কথাগুলো এখনো বাজছে ওর কানে। বুঝতে পারছে এই আরেকজন লোক যাকে সে খুঁজছে দীর্ঘদিন ধরে। আগের চেয়ে স্বাস্থ্য ভালো হয়েছে ওর। তার উপর দাড়ি আর কলপ দেয়া চুলের জন্য ওকে ছদ্মনামে চিনতে পারেনি কটের। হুয়ান রামোসের বাথানে লোকটাকে মোটে বার কয়েক দেখেছে ও। তখন ও ছোট ছিল। তবে এটুকু জানে এই লোকের কারণেই তার পালক বাবাকে শেষ পর্যন্ত সর্বশান্ত হয়ে মেক্সিকো চলে যেতে হয়। ওর সামনে এসে দাঁড়ালো টারম্যান। আমি বাজিমাত করলাম তাহলে বালক। দাঁত কেলিয়ে হাসল সে। ভেবেছিলাম আমাকে এক হাত দেখে নেবে, তাই না? মেয়েটা অবশ্য। ওই নোংরা মুখে আর ভদ্রমহিলার নাম উচ্চারণ করো না, গর্জে উঠল বন্দি। তোমার সাহস থাকলে সামনাসামনি লড়তে আমার সঙ্গে, কিন্তু তা করনি। অসহায় বুড়ো মানুষ আর মেয়েদের সর্বনাশ করা পর্যন্তই তোমার দৌড়। ক্রোধে লাল হয়ে গেল বিশাল বপুর চেহারা। দাঁত কড়মড় করল। কেউ আমাকে এখন একটা ফুটো পয়সা দিলে তোকে খুন করে সুখ পেতাম। ঘেউ ঘেউ করে উঠল সে। আমার কাছে থাকলে দিতাম, বিদ্রুপ করলো কটের। তারপর ঘৃণার স্বরে যোগ করলো, অবশ্য আমার পকেট হাতড়ে দেখতে পারো তুমি। কিন্তু টারম্যান তখন আবার ধাতস্থ হয়ে গেছে। এত সহজে পার পাবি না তুই, বলল সে। তোর চোখের সামনে ওই মেয়েকে নিয়ে আমি ফুর্তি করব, আর বন্দি অবস্থায় তুই তর পাবি। হা হা। শান্ত রইল বন্দি। টারম্যান, ওয়েব, কিংবা আর যাই হোক তোমার নাম, আমি এরকম ফালতু বাটপার আর কখনো পাইনি যাকে পট পটিয়েছি। একবার তো ভালো প্যাদানি খেয়েছে আমার হাতে, তাই না? আবার লাল হয়ে গেল টারম্যানের মুখ। হাত দুটো মুঠি পাকালো। ওয়েস্ট, তুমি আর ডুরান অন্য কোথাও আটকে রাখো ওকে। নজর রাখবে সারাক্ষণ। খেকিয়ে উঠল মাকুসা। নইলে আমাকেই জল্লাদের কাজটা সারতে হবে। ওয়েস্ট আর ডুরানে ওয়েস্ট আর ডুরানের পাহারায় দোতলায় স্থানান্তরিত হলো সাবাডিয়া। পথে ওয়েস্ট সুযোগ বুঝে ফিসফিস করে বলল, আপাতত এটুকুই বন্ধু। আর কিছু মাথায় আসেনি আমার। ওই সাপের ঘটনাটা আমি ভুলিনি। তারপর সজোরে ধাক্কা মেরে একটা ঘরের ভেতর ওকে ঢুকিয়ে দিল সে। সশব্দে দরজা বন্ধ করে তালা ঝোলালো। 11। পরদিন খুব ভোরে হ্যাসেট থেকে ফিরছে স্টিভি। হঠাৎ পেছনে ঢাকের বাজনার মতো অশ্বক্ষুরের শব্দ শুনে সন্দেহ জাগলো ওর মনে। ঝটপট ঘোড়াসহ ঝোপের ভেতর লুকালো। ক্রমশ জোরালো হলো আওয়াজ। একদল অশ্বারোহী ধুলো উড়িয়ে চলে গেল। আধো আলোয় ওদের অনেককেই চিনতে পারল সে। এও দেখতে পেল ঘোড়াগুলো পরিচান্ত এবং সওয়ারিদের মুখ সংকল্পে সমাহিত। 5 অ্যান্ড আউটফিট মনে হয়।
15 জন। আনন্দ ভ্রমণে বেরোয়নি। বিড়বিড় করে বলল, সন্দেহ, ক্রস ডাম্বেলেই যাচ্ছে। জেবকে সাবধান করতে হয়। আবার স্যাডলে চেপে আধ মাইলটা এগোলো স্টিফি। তারপর রাস্তার বাঁ দিকে, যেখানে বন্য জীবজন্তু চলাচলের অস্পষ্ট সরু একটা টেইল রয়েছে, সেখানে এসে মোড় ঘুরল। এক ঝলকে দেখে নিল সামনের অশ্বারোহীরা এগিয়ে যাচ্ছে সোজা। হাঁপ ছেড়ে ভাঙাচোরা সংকীর্ণ পথ ধরে এগোলো সে। উবু হয়ে বসেছে স্যাডলে, যেন গাছের ডালে ধাক্কা লেগে ছিটকে পড়তে না হয়। পরবর্তী আধ ঘন্টা কঠিন পরিশ্রম গেল ওদের। কিন্তু যেহেতু মনিব এবং পশু দুজনেই জানে সামান্য বেচাল হলে সর্বনাশ অনিবার্য, নির্দ্বিধায় কষ্ট স্বীকার করে নিল ওরা। ঘন ঝোপঝাড় গলিপথ আর বিপদ সংকুল পাহাড়ি খাজ পেরিয়ে একসময় সমতল প্রান্তরে নেমে এলো ক্ষুদ্রাকায় অথচ বলবান বনেটি। তারপর ঊর্ধ্বশ্বাসে ছুটে পৌঁছে গেল গন্তব্যে। চারদিক শান্ত, কিন্তু স্টিফি জানে অতিথিরা বেশি দূরে নেই। তাই তিলমাত্র সময় নষ্ট করল না ও। বেপরোয়া ছোটার ফলে ওর আহত পা টাটাচ্ছে। তবু খোঁড়াতে খোঁড়াতে দরজার দিকে ছুটল সে। আঘাত হানল বন্ধ পাল্লায়। জেব এগিয়ে এলো ওর ডাকে সাড়া দিতে। হ্যালো স্টিফি, এত তাড়া কেন? জিজ্ঞেস করলো ফোরম্যান। তেষ্টা পেয়েছে? ফ্রাই প্যানের লোকজন সব আসছে এখানে, যে কোনো মুহূর্তে পৌঁছে যাবে। হাঁপাতে হাঁপাতে বলল অপরজন। আমি শর্টকাটে এসেছি, তবে তুমি জানোই তো সব। ওরা 15 জন লড়াইয়ের জন্য মুখিয়ে আছে। নিকুচি করি, গাল বকলো ফোরম্যান। হাসি মিলিয়ে গেছে মুহূর্তে। এসো, মাকুসাকে বলবে। বড় ঘরটায় গেল ওরা। টারম্যান পিট এবং দলের অধিকাংশ লোকজন তখন নাস্তা করছিল বসে। শান্তভাবে খবরটা শুনল দলপতি। তারপর চাতুর্যের সাথে এরকম ভান করলো যেন তার পরিকল্পনাটা পাল্টাতে হচ্ছে বলে সে খুশি হয়েছে। চমৎকার, বলল মাকুসা। এখনই সাবার করে দেব সব কটাকে। গায়ে পড়ে লাগতে আসছে। কেউ আমাদের দোষ দিতে পারবে না। 15 জন না, আমরা 20 জন আছি, এবং ঘরের ভেতর। জলদি কিছু খাবার দাবার, পানি আর গুলি নিয়ে এসো। এখান থেকেই লড়বো আমরা। ফ্রাই প্যানের দলটাকে খতম করতে পারলেই আর কোনো চিন্তা নেই আমাদের। সব মুশকিল আসান হয়ে যাবে। হাসি ঠাট্টার মধ্য দিয়ে রাঞ্চ হাউজের ছোটোখাটো একটা প্রতিরোধ গড়ে তুলতে লেগে পড়ল তস্কররা। দেয়ালগুলো মোটা গাছের গুঁড়ি দিয়ে তৈরি, গুলি ঠেকানোর ক্ষমতা রাখে। দরজা জানালাগুলোই যা একটু দুর্বল, তবে জানালার সামনে ভারী খড়খড়ি থাকায় সেগুলো মোটামুটি সুরক্ষিত বলা যায়। খড়খড়িগুলো ঘুলগুলি যুক্ত। পাল্টা আক্রমণ চালান যাবে ভেতর থেকে। রাঞ্চ হাউজের চারপাশ খোলামেলা। কেউ হামলা চালাতে চাইলে মৃত্যু ঝুঁকি নিতে হবে তাকে। কাজেই অনায়াসে লড়াইয়ের জন্য এখানে অপেক্ষা করতে পারে ওরা। কিন্তু টারম্যান ব্যাহ্যত সকলের কাছে দীর্ঘতা দেখালে হতভম্ব হয়ে গেছে। যে বাথানে সে হানা দিতে যাচ্ছিল, তারাই আচমকা পরিস্থিতি সম্পূর্ণ উল্টে দিয়েছে। ব্যাপারটা কিছুতেই যেন হজম করতে পারছে না ও। পোকার পিঠও অস্বস্তিতে ভুগছে। লেমিং এই জায়গার খোঁজ জানলো কিভাবে তাই ভাবছি, বলল সে। মনে হয় কটেজ একা আসেনি কাল রাতে, টারম্যান জবাব দিল। নিশ্চয় কারোকে রেখে এসেছিল ঝোপের ভেতর। নির্দেশ ছিল তার উপর। ও যদি নির্দিষ্ট একটা সময়ের মধ্যে মেয়েটাকে সহ ফিরে না আসে, তাহলে ওই লোক যেন সাহায্যের জন্য মানুষজন আনতে ছুটে যায়। আমাদের এদিকটা ভাবা উচিত ছিল। ওদের নাম নিশানা মুছে ফেলতে হবে পিট, সব কটার। গোমরা মুখে মাথা ঝাঁকালো জুয়ারি। স্বগোত্রের কিছু লোককে বধ করতে হবে বলে বিচলিত বোধ করছে ও, তা নয়। আসলে উপলব্ধি করেছে কাজটা মোটেও সহজ হবে না। বাইরে একটা হাঁকডাকের আওয়াজে বাধা পড়ল ওদের আলাপে। ঘুলগুলি পথে উকি দিয়ে দেখল অনায়াস ভঙ্গিতে একজন ঘোড়সওয়ার দাঁড়িয়ে রয়েছে বাইরের উঠোনে, রাইফেলটা আড়াআড়িভাবে হাঁটুর কাছে রাখা। লোকটা আর কেউ নয়, খোদ ফ্রাই প্যানের মালিক। টারম্যানের নির্দেশ পেয়ে সামনের দরজাটা খুলল ফোরম্যান। কপাটে বেপরোয়া ভঙ্গিতে হেলান দিয়ে জিজ্ঞেস করলো, কি চাই?
প্রথমত তোমার ফালতু বক বক শুনতে চাই না, ধমক দিল বদমেজাজি বাথান মালিক। আমরা ঘিরে ফেলেছি তোমাদের, একটা সুযোগ দেব। ওই মেয়েটা আর কর্টেজকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দাও, আমরা চলে যাব আপাতত। জাহান নামে যাও, ফের যদি এখানে দেখি বিনা টিকিটে পাঠাবার ব্যবস্থা করব, বলে জেব তার হাতের রাইফেলটা ঝাঁকালো। ঘোড়া ঘুরিয়ে নিবিড় ঝোপঝাড়ের ভেতর অদৃশ্য হলো দূত। অন্যদিকে ফোরম্যান দরাম করে দরজা লাগিয়ে হুড়কো তুলে দিল। আপোষ আলোচনা ভেস্তে গেছে। আক্রমণকারী দল নিজেদের ঘোড়াগুলো নিরাপদ জায়গায় রেখে ছড়িয়ে পড়েছে জোড়ায় জোড়ায়। দালানের চারদিকে অবস্থান নিয়েছে। ওয়াইজেডের 4 জন হামাগুড়ি দিয়ে চলে গেছে বাড়ির পেছন দিকে। কোরালের উপর নজর রাখবে। ল্যারির মতে পাখিদের কেউ কেউ হয়তো পালাতে চাইবে। আমাদের দায়িত্ব ওদের ডানা উপহার দেয়া। জিঞ্জার আর ও জোর বেঁধেছে একসঙ্গে। গর্ত মতো একটা জায়গায় উপুর হয়ে শুয়ে আছে ওরা। সামনে ডালপালা থাকায় কেউ ওদের দেখতে পাবে না। সাবধান, ডালগুলো কিন্তু বুলেট প্রুফ নয়, সঙ্গীকে হুঁশিয়ার করল জিঞ্জার। শালা, সব ভালো জায়গা দখল করে রেখেছে ওরা। আমি তো ভেবেই পাচ্ছি না কিভাবে কাবু করব ওদের। এক যদি না উপোস করিয়ে মারতে পারি, কিন্তু সেটাও সহজ হবে বলে মনে হয় না। খাবার ওদের কাছে প্রচুরই আছে নিশ্চয়। ঠিকই কাবু করব, উৎফুল্ল কণ্ঠে সাড়া দিল ল্যারি। বুড়ো বদমেজাজ অপেক্ষা করার বান্দা না, রাস্তা একটা সে বের করেই ফেলবে। ওই শোনো, এরই মধ্যে শুরু করে দিয়েছে খেলা। একটা গুলির আওয়াজ হলো। ভারী কাঠের দেয়ালে বুলেট আছড়ে পড়ার শব্দ শুনল ওরা। তস্করদের 3 জন জবাব দিল চটজলদি। ওদের একজন খিড়কি দরজার ঘুলগুলি দিয়ে গুলি করছিল। সঙ্গে সঙ্গেই ওয়াইজেডের 4 চালাক মাথার নিশানা হয়ে উঠল ওই দরজা। মনে হয় শয়তানটাকে ভিমড়ি খাইয়ে দিয়েছি আমরা। ওপাশ থেকে কোনো সাড়া না পেয়ে মন্তব্য করল জিঞ্জার। মরে গেল না, সরে গেছে। আর একটু ভালো করে দেখতে সামান্য মাথা জাগালো, নিমেষে উড়ে গেল ওর টুপি। আর একটা বুলেট চলে গেল থুতনি ঘেঁষে। দুটোই এসেছে দরজা সংলগ্ন জানালার খড়খড়ির ঘুলগুলি থেকে। অদৃশ্য লক্ষ্যভেদীর উদ্দেশ্যে দ্রুত দুবার গুলি ছুড়ল ল্যারি। এক পাশে গড়িয়ে সরে গেল কয়েক গজ দূরে। গাধা, বলল। দাঁড়িয়ে বললেই তো পারো আমরা এখানে। নিরুত্তর রইল জিঞ্জার। তবে একটা মাটির ঢিবি চোখে পড়তে তার আড়ালে গিয়ে সুশৃঙ্খলভাবে বিশেষ একটা লক্ষ্যে অবিরাম গুলি ছুটতে লাগলো। ব্যাপারটা কৌতূহল জাগালো ওর সঙ্গীর মাঝে। কাকে মারছ? ল্যারি প্রশ্ন করল। আকাশকে, বোকা পাঠা কোথাকার। বিনম্র জবাব এলো। তারপর বলল, আমি কবজা কেটে দিচ্ছি। সম্ভব মনে করলে তুমি বায়েরটায় লাগাও। উকি মারল ল্যারি। দেখল জানালার খড়খড়িকে উপর থেকে যথাস্থানে ধরে রেখেছে দুটো র হাইডের কবজা। একটা ইতিমধ্যেই ছিঁড়ে গেছে প্রায়। জিঞ্জারের লক্ষ্যভেদ ক্ষমতার সাক্ষ্য দিচ্ছে। তখনই অন্যটার উপর চড়াও হলো ল্যারি। কাজ ছিঁড়ে এনেছে এই সময়ে পেছনে শোনা গেল একটা গলা। কেমন বুঝেছ তোমরা? জেনাব লুন্ড রণক্ষেত্র জরিপ করতে লিমিংওকে সফরে পাঠিয়েছে। হ্যালো জেনাব। তোমরা জিজ্ঞেস করতে পারলে কারোকে? বলতে পারবো না। কামান লাগবে মনে হয় ভাঙতে। তোমরা কোথায় গুলি ছুটছ? অল্প কথায় পরিকল্পনাটা ব্যাখ্যা করল ল্যারি। প্রশংসার সুরে তা অনুমোদন করল খরবাকায় বন্দুকবাজ। দারুণ প্ল্যান, বলল সে। তোমার মাথা থেকে বেরিয়েছে ল্যারি। না, জিঞ্জার সাহায্য করেছে, জবাব দিল ল্যারি সলাজে। জেনাব হাসল। কথাটা সবাইকে জানাচ্ছি আমি, প্রতিশ্রুতি দিল। খড়খড়িগুলো অকেজো করে দিতে পারলে একটা মাছিও টিকতে পারবে না ওখানে। তামাক হবে? হবে। কাগজ, ম্যাচ আর ঝোলাবার জন্য ঠোঁটও আছে, সবই চাই। যাত্রার ঢঙে জিজ্ঞেস করল ল্যারি। ঠোঁট ছাড়া সব। ছুরি দেয়া থলে থেকে দরাঝাঁঝে সিগারেটের মাল মশলা বের করে জানালো জেনাব। খরবাকায় বন্দুকবাজ সরে গেলে ল্যারি
আবার মন দিয়ে তার নির্দিষ্ট কবজাটা ধ্বংস করতে। মন দিল তার নির্দিষ্ট কবজাটা ধ্বংস করতে। স্বল্প দূরত্ব, ফলে নিশানা ভেদ করতে অসুবিধে হচ্ছে না ঠিকই, কিন্তু সামান্যতম উস্কানিতে প্রতিপক্ষ পাল্টা জবাব দিচ্ছে বলে বারবারই জায়গা বদল করতে হওয়ায় কাজটা একটু কঠিন হয়ে পড়ছে। দুবার বুলেটের ঘষায় ছড়ে গেল ল্যারির গালের চামড়া। তারপর সঙ্গীকে একগাদা খিস্তি করতে শুনে বুঝল সেও বেকায়দায় রয়েছে। কোথায় লেগেছে? বার্টন প্রশ্ন করল। মাথায়। খিটখিটে জবাব এলো। কই, আমার হাতটা বেঁধে দাও। জবাই করা শুয়োরের মতো রক্ত পড়ছে। চিৎকারও করছো সেরকমই। হুল ফোটালো ল্যারি। মাথায়? হা? জিঞ্জার যেখানে পড়ে আছে হামা দিয়ে সেখানে এসে ওর জখম হাতটা বেঁধে দিল। গোলাগুলির মাত্রা বেড়ে গেছে এখন। নিয়ন্ত্রণের ধরন থেকে বোঝা যায় নির্দিষ্ট একটা ছক অনুযায়ী এগোচ্ছে। আমাদের আইডিয়াটা সবাইকে জানিয়ে দিয়েছে চেনাব, বলল ল্যারি আত্মপ্রসাদের স্বরে। আমাদের আইডিয়া? সবিস্ময়ে চিৎকার করলো জিঞ্জার। হ্যাঁ, তখন অবশ্য তুমি দূরে ছিলে না। শিগগিরই হয়তো দাবি করবে প্ল্যানটা তোমারই। আমি? ঠিক আছে বাপু, আমি কালা নই, ল্যারি বলল। তোমাকে নিয়ে এই এক সমস্যা, বড্ড বক বক করো। খড়খড়ি খসে পড়ল বলে। আমি তার বন্দোবস্ত করছি। তুমি তৈরি থাকো, যেন পড়ে গেলেই গুলি করতে পারো। নির্ভুল দুটো গুলিতে ছিঁড়ে গেল ডানের কবজাটা। হুড়মুড় করে মাটিতে খসে পড়ল শিথিল খড়খড়ি। সঙ্গে সঙ্গে গুলি ছুড়ল জিঞ্জার। দেখল একজন লোক ঢলে পড়ল চৌকাঠের উপর, তারপর গড়িয়ে মাটিতে। পর মুহূর্তে ল্যারির বুলেট ছুটে গেল একই পথে। মনে হলো আরেকটা ছায়ামূর্তি লুটিয়ে পড়ল। কোনো পাল্টা হামলা এলো না জানালা থেকে। দুটোই খতম মনে হচ্ছে, মন্তব্য করল জিঞ্জার। তারপর যোগ করল, ওই যে আরেকটা খড়খড়ি গেল, দেখেছ, দরজার আরেক পাশে। ওটা নিশ্চয় সিম্পল আর ডার্টি। এবার বোধহয় নেকড়েগুলোকে বাগে পেয়েছি আমরা। আচমকা হিংস্র সুর তুলে একটা বুলেট ছুটে আসতে ভাটা পড়ল জিঞ্জারের উৎসাহে। মাটি কামড়ে ধরল সে। ল্যারি দুবার গুলি ছুড়ল জানালার উদ্দেশ্যে। তখনই জবাব এলো ওপাশ থেকে। এবার ল্যারি খিস্তি করল। চুল আছড়ে চলে গেছে তপ্ত শীষে। উফ! চমকে উঠে বলল ল্যারি। মনে হচ্ছে আমার মাথাটাই বুঝি গেছে। জিঞ্জার চুলে বিলি কেটে পরীক্ষা করলো ক্ষতটা। কিছু না, সামান্য আঁচড় কেটেছে, বলল ও। প্রাথমিক অবস্থায় তস্করদের চড়া মাসুল অবশ্য গুনতে হলো, কিন্তু জিঞ্জার যেমনটা আশাবাদী হয়েছিল রক্ষণবুজ্জের দুর্বল স্থান আবিষ্কার করে ততখানি লাভ ওদের হলো না। অল্পক্ষণের ভেতর বিছানার গদি, তক্তা এবং আরো কিছু জিনিস দিয়ে অনাবৃত জানালাগুলো আড়াল করলো ওরা, যেন গুলি ভেতরে ঢুকতে না পারে। এবং আগের মতোই চলতে লাগলো লড়াই। তস্কররা ক্ষতিগ্রস্ত হয়েছে বোঝা যাচ্ছে, কারণ দালানের ভেতর থেকে কম সংখ্যক গুলি হচ্ছে এখন। তবে ওরা এখনো যথেষ্ট শক্তিশালী। মাঝের ফাঁকা অংশটুকু পেরিয়ে সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়া সম্ভবপর হবে না। তাই বাড়তি গোলাবারুদ সংগ্রহ করতে যাওয়ার পথে ডার্ক আইডন যখন ওয়াইজেডের দুই কাউবয়ের কাছে 1 মিনিট বসে গেল, তখন সে কোনোরকম উচ্চাশা পোষণ করল না। ওরা আমাদের দুজনকে শেষ করেছে, আহত হয়েছে কয়েকজন। জিঞ্জারের প্রশ্ন উত্তরে বলল সে। আমরাও বোধহয় নিকেশ করেছি কয়েকটাকে, কিন্তু সন্ধ্যের আগে বাড়ি দখল করতে না পারলে ওরা পালাবার সুযোগ পেয়ে যাবে। তোমাদের অবস্থা কেমন? আমার হাতে সামান্য চোট লেগেছে ল্যারির মাথায়, তবে দেখতে খারাপ লাগবে না, জানালো লাল চুল। তবে আমরাও খতম করেছি দুটোকে। ভালো, বলে ফোরম্যান নিজের কাজে চলে গেল। আক্রমণকারীদের যা সন্দেহ, রাঞ্চ হাউসের ভেতরের অবস্থা তার চেয়ে সঙ্গীন। জানালার মুখোশ খুলে পড়ায় 7 জন নিহত হয়েছে। আহতের সংখ্যা নেহাত কম নয়, তবু কোণঠাসা ইঁদুরের মতো মরণ কামড় দিতে প্রস্তুত হচ্ছে ওরা, কেবল একজন বাদে। পরিস্থিতি তার বিরুদ্ধে চলে যাচ্ছে টের পেয়ে টারম্যান এখন বুদ্ধি আটছে কিভাবে নিজের গর্দান বাঁচান যায়। যারা তার হয়ে লড়ছে সেই সব অনুচরদের ভাগ্যের প্রতি এতটুকু সহানুভূতি না দেখিয়ে সেই পরিকল্পনাটা সে কার্যকর করতে মাঠে নামল।
সকলেই যখন মাটি কামড়ে লড়ছে, কারণ মুহূর্তের অসতর্কতায় প্রাণ যেতে পারে, তখন চোরের মতো দোতলায় উঠে নরিনের ঘরে গেল সে। মুখ হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়েছিল মেয়েটা। ওকে পাজাখোলা করে নামিয়ে এনে খিড়কি দরজার পাশে রাখলো। সিম্পল আর ডার্টির নিরলস প্রচেষ্টায় ওই জায়গাটা তখন প্রতিরোধ গড়ে তোলার পক্ষে ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সাবধানে দরজাটা সামান্য ফাঁক করলো টারম্যান। অমনি দুটো বুলেট আছড়ে পড়ল কপাটের গায়ে। এক ঝটকায় অসচেতন প্রায় মেয়েটাকে নিজের সামনে টেনে আনলো টারম্যান। বাইরে পা রাখলো। ওর আবির্ভাব কমপক্ষে 3 ঘণ্টা কণ্ঠে যুগপৎ বিস্ময় ও ক্রোধের চিৎকার শোনা গেল। কিন্তু যেমনটি সে হিসাব করেছিল, একটা গুলিও ছুড়ল না কেউ। যদিও প্রত্যেকের রাইফেলের নল ও হৃৎপিণ্ডের দিকে তাকিয়ে রইল, মুখে কুটিল বিজয় উল্লাসের হাসি ফুটিয়ে এক মুহূর্ত নিশ্চল দাঁড়িয়ে রইল সে। তারপর লম্বা লম্বা পা ফেলে কোরালের দিকে এগোলো। আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছ কি মেয়েটা মরবে? হেরে গলায় বলল মাকড়সা। তার বাঁ হাতের রাইফেলটা ছাড়াও ডান হাতে একটা রিভলভার শোভা পাচ্ছে এখন। শোষিত হুমকি। তবে দর্শকরা প্রত্যেকেই বুঝতে পারছে বাধা দিতে গেলে তা কার্যকর করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না টারম্যান। তাই মিনিট খানেকের মধ্যেই সকলের মুখে মুখে খবরটা রটে গেল। কোরালে পৌঁছাবার আগেই দুর্বৃত্তকে বাধা দেওয়ার লক্ষ্যে তড়াক করে লাফিয়ে উঠেছিল ল্যারি, কিন্তু জিঞ্জারের তিরস্কারে মেয়ে গেল। বোকামি করো না, দেখতে পাচ্ছ না কুকুরটা আমাদের হাত পা বেঁধে দিয়েছে? সম্ভবত মেয়েটাকে ছেড়ে দিয়ে পালাবার চেষ্টা করবে, তখন দেখা যাবে। কিন্তু অচিরেই ওরা দেখতে পেল তস্কর নেতার আদৌ সেরকম কোনো ইচ্ছে নেই। গুলি খাওয়ার কোনো ঝুঁকি সে নিচ্ছে না। কোরালে পৌঁছে অসহায় বোঝাটাকে পরিত্যাগ না করে একটা ঘোড়ার পিঠে স্যাডল চাপিয়ে তার গলায় লাগাম পরালো। জিম্মির নিরাপদ ছত্রছায়ায় থেকে কঠিন কাজগুলো ধীরে সুস্থে সমাধান করলো সে। কাঁধের উপর একটা অসাড় দেহ পড়ে রয়েছে, সেদিকে যেন খেয়ালই নেই। অসহায় দর্শকদের জন্য ব্যাপারটা চরম উদ্যতের সামিল, কিন্তু তারা কেউই বাধা দিতে সাহসী হলো না। অবশেষে ঘোড়ায় চেপে ঘুরে দাঁড়ালো টারম্যান। আমার ওয়াদা কিন্তু এখনো বলবৎ আছে। আমার পিছু নিলেই ও মরবে, চিৎকার করলো ও। তারপর বিদ্রুপের স্বরে অ্যাডিওস বলে জঙ্গলের ভেতর ঢুকে গেল। বাড়ির সামনের অংশটা আগলাচ্ছে যেসব গরুচোর, তারা তাদের নেতার স্বপক্ষ ত্যাগের ব্যাপারটা টেরই পেল না। আর যারা পেছনে ছিল তারা যখন ওর মতলব বুঝলো, তখন অনেক দেরি হয়ে গেছে। কর্টেজকে যে ঘরে আটকে রাখা হয়েছে তার দেয়ালে জানালা নেই, একটা মাত্র ঘুলগুলি আছে। ওটা দিয়ে সমস্ত ঘটনায় লক্ষ্য করেছে সে। এবার বাঁধন ছেঁড়ার জন্য মরিয়া হয়ে উঠল। হঠাৎ দরজা খুলে ভেতরে ঢুকলো ওয়েস্ট। আগে আসা সম্ভব হয়নি। ডুরানের কাছে চাবি ছিল, বলল, তোমার হাত দুটো দেখি। এখন কোথায় ডুরান? ক্যালিফোর্নিয়া। ওর হাত পায়ের বাঁধন কেটে দিতে প্রশ্ন করল বন্দি। অক্কা পেয়েছে, সঙ্গে আরো কজন। আর টারম্যান কুত্তাটা আমাদের ফেলে রেখে ভেগেছে, সক্ষোভের জবাব দিল অপরজন। এই তোমার অস্ত্রপাতি? পাশের কামরায় জানালা আছে, ওটা দিয়ে লাফিয়ে পড়তে পারবে। পাকড়াও করো ওই শয়তানটাকে। মেয়েটা না থাকলে আমিই মারতাম। চিরঋণী হয়ে গেলাম তোমার কাছে। কোমরে গাল গান বেল্ট ঝুলিয়ে বলল কর্টেজ। কিছু না, বলল ওয়েস্ট। আমি এবার চাই, নইলে ওরা সন্দেহ করবে। গুড লাক। ও চলে যেতেই বেরিয়ে এলো বন্দি। ওয়েস্ট যা বলেছিল তেমনি বড়সড় একটা জানালা রয়েছে পাশের ঘরে। কামরাটা চিনতে পারল কর্টেজ। এখানেই নরিনকে বন্দি করে রাখা হয়েছিল। জানালাটা খুলতে যাবে, হঠাৎ বাইরে ক্ষীণ পদশব্দ শুনতে পেল। ঝট করে পিছিয়ে এসে কপাটের গায়ে সেটে গেল, যেন বাসিন্দাকে দেখতে হলে নবাগতকে ঘরে ঢুকতে হয়। আগুয়ান লোকটার অস্ফুট কথাবার্তা শুনতে পাচ্ছে ও। গেল কোথায় বেটা? ডুরান বলেছিল ছোট ঘরটার কথা। নিশ্চয় মেয়েটার সাথে এখানে আছে। দরজাটা খোলা কেন? সব বোকা গর্ধপের দল। ধীরে ধীরে খুলে গেল পাল্লা। পোকার পিঠ ভেতরে ঢুকলো। ছুরিটা ফেলে দাও, চাষাছোলা আদেশ এলো।
মুহূর্তের জন্য থতমত খেয়ে গেল ভাবি আত্মতায়ী। বন্দি অবস্থায় যে লোকটাকে খুন করতে এসেছিল সাক্ষাৎ যমদূতের মতো তাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চোখের পাতা ফেললো বার কয়েক। তারপর উদ্ধত পিস্তলটার বিরুদ্ধে কিছুই করতে পারবে না বুঝে মুঠি খুলল। মারণাস্ত্রটা সশব্দে আছড়ে পড়ল মাটিতে। আলো লেগে চকচক করে উঠল ফলা। তোমাকে ছেড়ে দিল কে? মেয়েটা কোথায়? আটকে উঠল জুয়ারি। বাড়ির সামনের অংশে ব্যস্ত থাকায় দলপতির পলায়ন ওর নজরে পড়েনি। সেও বুঝে গেছে তাদের খেলা সাঙ্গ হতে চলেছে, তাই কটেজের উপর প্রতিশোধ নিতে উপরে উঠে এসেছে। টারম্যান তার নোংরা চামড়া বাঁচাবার জন্য ওকে জিম্মি করেছে। কটেজ জবাব দিল, তোমার খেলা অবশ্য এখানেই শেষ হবে। পিস্তল হোলস্টারে রাখলো, তারপর বলল, মরদের মতো লড়ার জন্য তোমাকে একটা সুযোগ দিচ্ছি। বের করো তোমার অস্ত্র। তোমার বিরুদ্ধে চমৎকার সুযোগ, তাই না? বলল দুর্বৃত্ত। বাঁচার ফিকির খুঁজতে সময় চুরি করছে। বন্দি অবস্থায় তোমার ছুরির সামনে আমি যা পেতাম তার চেয়ে ভালো, কঠোর জবাব দিল কটেজ। কই, বের করো, আমার সময় কম। যেচে কবরে যাওয়ার স্বাদ আমার নেই বলে ঠান্ডা মাথায় হাত দুটো উপরে তুলল জোয়ারি। তোমার তাড়া থাকে, মেরে রেখে চলে যাও। অসীম বিরক্তির সঙ্গে ওর পানে তাকালো কাউ পাঞ্চার। ঠিক সেই মুহূর্তে পিঠের ডান হাতটা ঝপ করে চলে গেল ঘাড়ের কাছে। তারপর আবার উঠে গিয়েই চকিতে নেমে এলো নিচের দিকে। ঝিলিক মারল ওর দ্বিতীয় ছুরির ফলাটা। জুয়ারির স্বভাব যারা জানে না তাদের জন্য ব্যাপারটা সম্ভবত মারণঘাতী হতো, কিন্তু কটেজ ইতিপূর্বে প্রত্যক্ষ করেছে ওই কৌশল, তাই এরকম কিছুরই প্রত্যাশা করছিল সে। বিদ্যুৎ গতিতে লাফিয়ে আগে বাড়ল, বা হাতে চেপে ধরল নেমে আসা ডান কবজিটা। হ্যাঁচকা টানে কাছে নিয়ে এলো লোকটাকে। সেই সাথে ডান হাতে প্রচণ্ড একটা ঘুষি হাঁকালো ওর মুখে। মারের পেছনে সারা শরীরের শক্তি কেন্দ্রীভূত হওয়ায় ওর প্রতিক্রিয়া হলো মারাত্মক। পিছিয়ে গেল আত্মতায়ী। টলে উঠে ধপ করে মেঝেতে পড়ে গেল নিতম্ব দিয়ে। একটা পা সামান্য নড়ে উঠেই স্থির হয়ে গেল। এক মুহূর্ত ধরাশায়ী লোকটার দিকে তাকিয়ে রইল কাউবয়। হাঁপাচ্ছে, প্রস্তুত হয়ে আছে পরবর্তী পদক্ষেপের জন্য। তারপর পিস্তল হাতে আগে বাড়ল সে। এক নজরেই বুঝল লোকটা মারা গেছে। পড়ে যাওয়ার সময় ওর হাতটা শরীরের নিচে চলে যায়, ফলে নিজের শুলে চড়েই নরক যাত্রা করেছে। আর এক মুহূর্ত দেরি করল না কাউ পাঞ্চার। রুমাল বের করে নাড়ালো জানালার কাছে গিয়ে। তারপর যখন দেখলো কোনো গুলি ছুটে আসছে না, চৌকাঠ টপকে লাফিয়ে মাটিতে নামলো। একবার গড়ান দিয়ে উঠে দাঁড়ালো সে। তীরে বেগে ছুটল কোরালের উদ্দেশ্যে। ল্যারির হুঁশিয়ারি আক্রমণকারীদের গুলি থেকে রক্ষা করল ওকে। তবে বাড়ির ভেতরে যারা রয়েছে তারা পলায়নরত লোকটিকে বধ করতে যথাসাধ্য চেষ্টা করল। কিন্তু একে বেঁকে দৌড়বার কৌশল যে লোক জানে তাকে নিশানা করা সহজসাধ্য নয়। তাই অক্ষত দেহে ঝোপের ভেতর ঝাঁপিয়ে পড়ল কটেজ। দেখল ল্যারি ওর জন্য লাগাম, জিন আর রাইফেল নিয়ে অপেক্ষা করছে। গুড, হাঁপাতে হাঁপাতে বলল সাবেক বন্দি। কোরালের দিকে ছুটল ওরা। গোলাগুলির আওয়াজে ভয় পেয়ে সমস্ত ঘোড়া খোয়ারের শেষ প্রান্তে আশ্রয় নিয়েছিল। কিন্তু কটেজ শীষ বাজাতেই রোয়ানটা সোজা চলে এলো ওদের কাছে। অল্পক্ষণের মধ্যেই স্যাডল চাপিয়ে ওর পিঠে চড়ে বসল কটেজ। আশা ভরে বাকি ঘোড়াগুলোর দিকে তাকালো ল্যারি। তোমার সাথে যেতে ইচ্ছে করছে, বলল। না, এখানে থেকে সাহায্য করো বন্ধুদের, কটেজ বলল ওকে। লেমেনকে বলবে পোকার পিঠসহ ওদের প্রায় অর্ধেক লোকই মারা গেছে। রোয়ানের পেটে গোড়ালি ছোয়ালো পাঞ্চার, ছুটল টারম্যানের পথ ধরে। ল্যারি ঠায় চেয়ে রইল কটেজের গমন পথের দিকে। তারপর যখন এক ঝাঁক গুলি ওর পাশের একটা খুঁটিতে আঘাত হানল, চট করে হাঁটু গেড়ে বসে পড়ল। হামাগুড়ি দিয়ে ফিরে এলো জিঞ্জার যেখানে বসে আছে সেখানে। 12। শুরুতে তস্করের সঙ্গে ব্যবধান কমাবার উদ্দেশ্যে জোর কদমে ঘোড়া ছোটালো কটেজ। দুটো কারণে সামান্য সুবিধাজনক অবস্থায় রয়েছে ও। প্রথমত, টারম্যান জানে না তাকে ধাওয়া করা হচ্ছে, কাজেই অযথা তাড়াহুড়ো করবে না। এবং একসঙ্গে দুটো
মোট বইতে হচ্ছে ওর ঘোড়াকে। কাউপাঞ্চার অনুমান করল ফেরারি বিগ চিপ রেঞ্জের দিকে যাবে, তারপর শহরে যাওয়ার কোনো একটা গিরিপথ ধরবে। বিগ রকে যাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ সেখানে ওর কিছু বন্ধু রয়েছে এবং রসদ নিতে পারবে। শিগগিরই ওর টেইল চোখে পড়ল কর্টেজের, বুঝল তার অনুমান নির্ভুল। ও এখন দুর্গম পাথুরের রাজ্যে প্রবেশ করেছে, পর্বতমালার নিচের ঢাল ধরে এগোচ্ছে। রাঞ্চ হাউজের গোলাগুলি এত দূর থেকে শোনা যাচ্ছে না। মোটামুটিভাবে নির্দিষ্ট একটা লক্ষ্যের দিকে এগোলো ও বাধাবিঘ্ন এবার এড়াবার জন্য বারবার টেইল বদল করছে টারম্যান। এর ফলে বাড়তি সুবিধে পাচ্ছে ধাওয়াকারী। সঙ্গে দ্রুতগামী ঘোড়া থাকায় কম সময়ে বেশি পথ পাড়ি দিতে পারছে। মাইলের পর মাইল পেরিয়ে যাচ্ছে কর্টেজ। যখন খোলা প্রান্তর পাচ্ছে তখন পূর্ণ গতিতে। যেখানে ছোটোখাটো ভূমিধসের ফলে পিছলে যাচ্ছে ঘোড়ার পা, সেখানে প্রায় হেঁটে। একবার একটা ঝর্ণার পাড়ে কিছু ট্র্যাক চোখে পড়তে বুঝলো টারম্যান ওখানে পানি খেতে নেমেছিল। ভিজে নরম মাটিতে বুটের ছাপ পরিষ্কার ফুটে আছে। ও আর বেশি দূরে নেই বুলু, বিড়বিড় করে বলল কর্টেজ। শিগগিরই আমরা দেখতে পাবো। টারম্যান মেয়েটাকে ধরে নিয়ে যাচ্ছে দেখে ওর মধ্যে যে ক্রোধ জেগে উঠেছিল তা এখন এক উদ্দেশ্যমুখী হিমশীতল সংকল্পে রূপান্তরিত হয়েছে। এ সময় ওর কার্যকলাপ কেউ দেখলে তার হয়তো মনে হবে ও অতিমাত্রায় সতর্ক এবং ধীর, কিন্তু প্রকৃতপক্ষে কর্টেজ কোনো রকম অহেতুক ঝুঁকি নিতে চাইছে না। নিজের আর বাহনের পিপাসা মিটতে আবার রওনা হলো। পালাক্রমে বের করলো ওর রিভলভার দুটো। সিলিন্ডার ঘুরিয়ে নিশ্চিত হলো প্রয়োজনের মুহূর্তে ওকে বিপাকে ফেলবে না ওগুলো। এরপর সে রাইফেলটা পরখ করলো। বুড়ো খোকার জিনিস, বলল, স্যাডল ফেন্ডারে উইনচেস্টার খানা ফেরত পাঠিয়ে যোগ করলো। ছোকরা নিজের চেয়ে অস্ত্রের যত্ন নেয় বেশি। এখন পর্বতমালার কাছে এসে পড়েছে ওরা। প্রকৃতি ক্রমশ ভয়াল আর বন্ধুর রূপ ধারণ করেছে। উঁচু নিচু টেইল এঁকে বেঁকে উপরে উঠে গভীর পাইন বনের ভেতর দিয়ে চলে গেছে। দিনের বেলাতেও আলো ওখানে ঢোকে না বললেই হয়। গাছপালা আর ছড়ান ছিটান পাথরচাইয়ের পাশ দিয়ে খোলামেলা একটা শৈলশিরা বা পাহাড়ি তাকে বেরিয়ে এলো কর্টেজ। টেইলটা এবার পাহাড়ের আরেকটা শাখার কোল ঘেঁষে উপর দিকে উঠে গেছে। বোঝা যায় পার্বত্য অঞ্চল থেকে বেরিয়ে যাওয়ার একটা পথ এটা। প্রায় আধ মাইল দূরে ক্লান্ত পায়ে হেলে দুলে এগিয়ে চলেছে একটা ঘোড়া, পিঠে দুটো বোঝা। কর্টেজের বিশ্বাস হলো না মেয়েটাকে এত দূর বয়ে আনার পর টারম্যান এখন আর তার হুমকি কার্যকর করতে চাইবে। তাছাড়া তাকে মোকাবেলা করতে হবে মাত্র একজনের বিরুদ্ধে। এ অবস্থায় ওর রুখে ওঠাই স্বাভাবিক। আশপাশে কোনো আড়াল নেই যে আত্মগোপন করে এগোবে। বাধ্য হয়ে লাগামে ঢিল দিল কর্টেজ। ও আশা করেছিল ও রোয়ানের খুরের আওয়াজ সঙ্গে সঙ্গে প্রতিপক্ষের কানে পৌঁছাবে। চকিতে একবার পেছনে তাকিয়ে স্পার দাবালো টারম্যান, তবে এর দরকার ছিল না কোনো, এবং একটু বাদে সেটা সে উপলব্ধি করল। আরেকবার পেছনে ফিরতেই ও বুঝল ধাওয়াকারীর সঙ্গে আর কেউ নেই, একলা।